হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন পেজ। আমি মোহাম্মদ ইসমাইল হুসাইন। আজকে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভার। তাহলে ভার এটাকে বলা হয় সাধারণত সেন্টেন্সের প্রাণ। একটা সেন্টেন্সের প্রাণ হিসেবে কাউন্টার করা হয় অথবা কনসিডার করা হয়, সেটা হচ্ছে ভার। তাহলে কিভাবে আমরা ভার চিনব বা ভার কত প্রকার আছে এগুলো আজকে আমরা একটু দেখব। তাহলে যদি আমরা ভার এই যে পার্টস অফ স্পিচটা এটা যদি সেন্টেন্সের মধ্যে থেকে খুঁজে পেতে চাই, তাহলে সাবজেক্টে প্রশ্ন করতে হবে কি করে অথবা কি হয়। কি করে অথবা কি হয়, এই দুইটা দ্বারা যদি আমরা সাবজেক্টে প্রশ্ন করি তাহলে সেন্টেন্সের মধ্যে থেকে আমরা অবশ্যই ভার পাবো। তাহলে দেখে নিই ভার। ভারকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফিনিট আর একটা হচ্ছে নন ফিনিট। এখানে ফিনিট ভাগকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর অন্যটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব, এখানে যদিও এর নাম প্রিন্সিপাল অর্থাৎ প্রধান ক্রিয়া আর এর নাম অক্সিলিয়ারি অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, কিন্তু বইতে দেখা যায় সবচেয়ে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার বেশি। বইতে বেশিরভাগ ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারটাই দেখা যায়। তাই এই জন্য আমরা সর্বপ্রথম আজকে অক্সিলিয়ারি যে ভার্বটা আছে সর্বপ্রথমে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারটা দেখে নেব। তাহলে বইতে সাধারণত অক্সিলিয়ারি ভার্ব দেখা যায় 26টার মতো প্রায়। বিভিন্ন বইতে এটাকে বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রাইমারি অক্সিলিয়ারি অথবা মোডাল অক্সিলিয়ারি এরকম বিভিন্ন ভাগে ভাগ করছে, কিন্তু ব্যবহারের উপর ভিত্তি করে অক্সিলিয়ারি ভার্বকে আমরা তিনটা ভাগে ভাগ করব ব্যবহারের উপর ভিত্তি করে। তাহলে ভাগগুলো কি কি প্রথমে দেখে নিই। প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের মধ্যে যে ভাগগুলো আছে দেখে নিই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন এবং বিন। এখানে 7টা ভার্ব আছে। অ্যানিজার এই ভার্ব তিনটা হচ্ছে প্রেজেন্ট, অজয়ার এই ভার্ব দুটো হচ্ছে পাস্ট, আর এখানে বিন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর বিন এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই যে 7টা ভার্ব, এই 7টা ভার্ব হচ্ছে বি ভার্ব। বইতে যত ভার্ব আছে প্রায় হাজার হাজার ভার্ব আছে, কোন ভার্বের সিঙ্গুলার বা প্লুরাল রূপ নেই। একমাত্র সিঙ্গুলার এবং প্লুরাল রূপ আছে বি ভার্বের। এই ভার্বগুলোর মধ্যে থেকে এখানে এম, ইজ এবং ওয়াজ এই তিনটে ভার্ব হচ্ছে সিঙ্গুলার, আর এবং ওয়ার এই দুইটা ভার্ব হচ্ছে প্লুরাল। তাহলে প্রথমে আমরা বি ভার্ব দেখে নেব বি ভার্বের ব্যবহার। সমগ্র বইতে বি ভার্বের ব্যবহার দেখা যায় মূলত 3 জায়গায় এদের ব্যবহার। প্রথমত যেটাকে দেখা যায় সেটা হচ্ছে মূল ভার্ব হিসেবে। বি ভার্ব প্রথমত বসে মূল ভার্ব হিসেবে। মূল ভার্ব হিসেবে কি রকমের, যখন দেখব সেন্টেন্সে একটা মাত্র ভার্ব আছে আর সেটা হচ্ছে বি ভার্ব, বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব নেই, তখনই বুঝতে হবে যে বি ভার্ব তখন মূল ভার্ব হিসেবে বসছে। যেমন যদি লেখা থাকে বাংলাদেশ is an independent country। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা একটা মাত্র ভার্ব আছে আর সেটা হচ্ছে বি ভার্ব। তো দেখা যায় এখানে বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব নাই, ঠিক এই কারণে এটাকে বলা যায় যে মূল ভার্ব হিসেবে আছে। আর বি ভার্ব যখন মূল ভার্ব হিসেবে বসবে তখন অবশ্যই সে পরিচয় প্রদান করে। যেমন এখানে বলা হয়েছে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এখানে বাংলাদেশের পরিচয় দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে যদি বলা হয় কক্সবাজার সি বিচ ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে কক্সবাজারের পরিচয় দেওয়া হবে আর এই সেন্টেন্সে একটা মাত্র ভার্ব সেটা হচ্ছে বি ভার্ব। ঠিক একইভাবে যদি বলা হয় ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী, এখানে এই সেন্টেন্সে একটা মাত্র ভার্ব সেটা হচ্ছে ইজ এবং এখানে ঢাকার পরিচয় দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে যদি বলা হয় তামিম অ্যান্ড সাকিব আর ক্রিকেটার্স, এখানে তামিম এবং সাকিবের পরিচয় দেওয়া হচ্ছে, এখানে একটা ভার্ব আছে এবং সেটা হচ্ছে আর। ঠিক একইভাবে দেখা যায় যে এই যে বিশেষ করে এই যে 5টা ভার্ব, এই 5টা ভার্ব যখন এরা মূল ভার্ব হিসেবে বসে তখন এরা সাধারণত কোনো কিছুর পরিচয় প্রদান করে।
দ্বিতীয় নম্বর যে ব্যবহার সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। সংক্ষেপে লিখলাম কন্টিনিউয়াস টেন্স। যদি আমরা কোনো সেন্টেন্সকে কন্টিনিউয়াস ফর্ম প্রদান করতে চাই তবে সেক্ষেত্রে আমাদের বি ভার্বের প্রয়োজন, কারণ বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি দিলে তখন সেন্টেন্সটা হয় কন্টিনিউয়াস, হতে পারে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে যদি আমরা কোনো সেন্টেন্সকে কন্টিনিউয়াস রূপ দান করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের বি ভার্ব প্রয়োজন হবে। যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি, যেমন আই অ্যাম রাইটিং আ প্যারাগ্রাফ। ঠিক একইভাবে যদি থাকে যেমন she is reading অথবা they are playing, এরকমের যদি কোনো সেন্টেন্সকে আমরা কন্টিনিউয়াস রূপ দান করতে চাই তবে সেক্ষেত্রে আমাদের বি ভার্বের প্রয়োজন। যেমন এখানে আমরা সেন্টেন্সটাকে কন্টিনিউয়াস রূপ দান করেছি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, আর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হলে অবশ্যই তার মধ্যে একটা বি ভার্বের প্রয়োজন হয়। তাহলে এজন্য এদিকে আমরা বুঝতে পারলাম যে বি ভার্বের দ্বিতীয় যে ব্যবহার সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে, আর সর্বশেষ যেটা ব্যবহার সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। সেটাও দেখে নিই আমরা। প্যাসিভ ভয়েস আমরা আগেই জেনেছি ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ এবং আরেকটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ এখানে কর্তা সরাসরি কাজটা করে আর প্যাসিভে কাজটা করা হয়। কোন সেন্টেন্সকে যদি আমাদের প্যাসিভ রূপে করতে হয় তাহলে অবশ্যই সেখানে বি ভার্ব প্রয়োজন, কারণ প্যাসিভের মূল যে গঠন সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে বি ভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয় তাহলে সেটার নাম হয় প্যাসিভ। সেন্টেন্সকে যদি প্যাসিভ করতে হয় তাহলে বি ভার্ব ছাড়া সম্ভব না, অবশ্যই বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, আর তখনই সেটা হবে প্যাসিভ। তাহলে যদি আমরা কোনো সেন্টেন্সকে প্যাসিভ রূপ দান করতে যাই, যেমন সাপোজ এখানে যে সেন্টেন্সটা ছিল যেমন আই এম রাইটিং আ প্যারাগ্রাফ, এটাকে যদি আমরা প্যাসিভ করতে যেতাম তাহলে যেটা অবজেক্ট এটা আমরা আগে নিতাম, এখানে অবজেক্ট আছে আ প্যারাগ্রাফ, তাহলে এখানে আমরা শুরুতে নিতে পারি আ প্যারাগ্রাফ। তাহলে এরপরে যেহেতু এটা একটা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ দেখে নিই। তাহলে এই কারণে আ প্যারাগ্রাফ যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বটা যেহেতু প্রেজেন্ট, ঠিক আছে, এই কারণে এখানে আমরা একটা ভার্ব নেব ইজ। যেহেতু এটা কন্টিনিউয়াস এইজন্য ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এজন্য হলো বিং। তাহলে আ প্যারাগ্রাফ ইজ বিং, মূল ভার্বটা হচ্ছে রাইটিং, এখানে দেয়া আছে রাইটিং, তাতে হবে রিটেন, ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন বাই মি। তাহলে দেখা যায় যে এখানে একটা বি ভার্ব কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করছি, সেটা হচ্ছে বিং, আর বিং এর পর দেয়া আছে ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন। ঠিক একইভাবে যদি লেখা থাকে যেমন রাইস ইজ ইটেন বাই মি, এখানে কিন্তু বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ আমাদের প্যাসিভ। যখনই আমরা প্যাসিভ করব তখনই আমাদের বি ভার্ব প্রয়োজন। তাহলে সমগ্র বইতে দেখা যায় যে বি ভার্বের ব্যবহার হচ্ছে তিন জায়গায়, মূল ভার্ব হিসেবে, কন্টিনিউয়াস টেন্সে এবং প্যাসিভ ভয়েসে। তাহলে এইগুলো আমাদের বি ভার্বের ব্যবহার। এবারে আমরা দেখে নেব হ্যাভ ভার্বের ব্যবহার। বইতে যে ভার্বগুলো আছে হ্যাভ ভার্ব নামে, এই ভার্বের মধ্যে মূলত ভার্ব হচ্ছে তিনটা, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। মূলত এই তিনটাকে একত্রে বলা হয় হ্যাভ ভার্ব। তাহলে আমরা হ্যাভ ভার্বের ব্যবহারটা একটু দেখে নিই। হ্যাভ ভার্বের মধ্যে ভার্ব আছে তিনটা, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তাহলে হ্যাভ হচ্ছে প্রেজেন্ট, হ্যাড হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হিসেবে হ্যাড বসে। তাহলে বইতে এই যে তিনটা ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা ভার্বের ব্যবহার আছে দুই জায়গায় সব মিলিয়ে। কোথায় কোথায়? নাম্বার 1 সেটা হচ্ছে মূল ভার্ব হিসেবে। তাহলে মূল ভার্ব হিসেবে এটা কি রকমের? যখন দেখব সেন্টেন্সে একটি মাত্র ভার্ব আছে আর সেটা হচ্ছে হ্যাভ ভার্ব, একটি মাত্র ভার্ব আছে এবং সেটা হচ্ছে হ্যাভ ভার্ব, তখন বুঝতে হবে যে হ্যাভ ভার্ব মূল ভার্ব হিসেবে বসে। কি রকমের একটা एग्जांपलের মাধ্যমে ক্লিয়ার করি। যেমন যদি দেখি আই হ্যাভ আ পেন, অথবা যদি লেখা থাকে হি হ্যাজ আ কার্ড, অথবা যদি লেখা থাকতো যেমন দে হ্যাড আ গার্ডেন। এই যে তিনটা সেন্টেন্স এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এখানে দেখা যায় প্রত্যেকটা সেন্টেন্সে একটাই মাত্র ভার্ব আর সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব ছাড়া সেন্টেন্সে অন্য কোনো ভার্ব নেই। এই কারণে বোঝা গেল যে এখানে হ্যাভ ভার্বটা মূল ভার্ব হিসেবে বসে। আর হ্যাভ ভার্ব যখন মূল ভার্ব হিসেবে বসে তখন তারা অবশ্যই মালিকানা প্রকাশ করে।
যেমন এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, এখানে কলমের মালিক আমি। হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে, এখানে গাড়ির মালিক সে। অথবা দে হ্যাড আ গার্ডেন, তাদের একটি বাগান ছিল, এখানে বাগানের মালিক ছিল তারা। তাহলে দেখা যায় যে যখন হ্যাভ ভার্ব মূল ভার্ব হিসেবে বসে তখন তারা মালিকানা প্রকাশ করে। এরপরে আমরা দ্বিতীয় নাম্বার যে ব্যবহার সেটা দেখে নিই। দ্বিতীয় নাম্বার ব্যবহার হচ্ছে পারফেক্ট টেন্স। যদি কোনো সেন্টেন্সকে আমরা পারফেক্ট রূপ প্রদান করতে চাই, হোক সেটা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট, অবশ্যই আমাদের হ্যাভ ভার্বের প্রয়োজন হবে। তাহলে হ্যাভের পরে যদি কোনো ভার্ব হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল আর এর নাম হয় পারফেক্ট। যদি হ্যাভ ভার্বটা প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট, যদি পাস্ট হয় তাহলে পাস্ট পারফেক্ট, আর যদি শ্যাল উইল থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে যদি কোনো সেন্টেন্সকে আমরা পারফেক্ট রূপ প্রদান করতে চাই তাহলে অবশ্যই আমাদের হ্যাভ ভার্ব প্রয়োজন। যেমন I have written a paragraph. এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে দেখা যাচ্ছে হ্যাভ এর পরে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে রিটেন, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে যদি হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটার নাম হয় পারফেক্ট, আর এটা হচ্ছে একটা পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ভার্বের। তাহলে দেখা গেল যে হ্যাভ ভার্বের ব্যবহার হচ্ছে দুই জায়গায়, মূল ভার্ব হিসেবে এবং পারফেক্ট টেন্সে। আমরা বি ভার্বের ব্যবহার পেয়েছি বইতে মোট 3 জায়গায়, আর হ্যাভ ভার্বের ব্যবহার পেয়েছি 2 জায়গায়। তাহলে বি ভার্বের ভিতরে ভার্ব ছিল 7টি, আর হ্যাভ ভার্বের মধ্যে ভার্ব আছে 3টি, 10টি। বাদ বাকি যে 16টি ভার্ব আছে, এই 16টি ভার্বকে যেহেতু এদের ব্যবহারের দিক দিয়ে আমরা ক্লাসিফিকেশন করছি, এই কারণে এই 16টি ভার্বকে আমরা নাম দিতে পারি মোডাল অক্সিলিয়ারি, কারণ এই 16টি ভার্বের ব্যবহার একই রকমের। তাহলে দেখে নিই আমরা ভার্বগুলো একটু। তাহলে 16টি যে ভার্ব আছে এদের নাম হচ্ছে, বাদবাকি 16টির নাম হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। মোডাল অক্সিলিয়ারি গুলো কি কি আমরা একটু দেখে নিই। shall, should, will, would, can, could, may, might, must, do, did, does, ought to, used to, dare এবং need। এই যে ভার্বগুলো আছে, তাহলে এই যে 16টি ভার্বের ব্যবহারের দিক দিয়ে আমরা এটাকে এক ভাগে ভাগ করেছি, অর্থাৎ এর নাম দিয়েছি সব মিলিয়ে মোডাল অক্সিলিয়ারি। আর এই মোডাল অক্সিলিয়ারি এর ব্যবহার মাত্র বইতে এক জায়গায়, বি ভার্বের ব্যবহার 3 জায়গায়, হ্যাভ ভার্বের ব্যবহার 2 জায়গায় এবং মোডাল অক্সিলিয়ারির ব্যবহার হচ্ছে মাত্র এক জায়গায়। এই যে মোডাল অক্সিলিয়ারি গুলো দেওয়া আছে এরা কোনোদিন বাক্যে একা বসে না, এদের পরে সবসময় অবশ্যই একটা ভার্ব বসবে, আর সেটা হবে ভার্বের বেস ফর্ম। এখানে যে ভার্বগুলো দেওয়া আছে যেমন shall, should, will, would, can, could, may, might, must, do, did, does, ought to, used to, dare এবং need। অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে এখন নিডকে আর মডেল অক্সিলিয়ারি হিসেবে গণ্য করা হয় না আধুনিক ইংলিশে, তারপর আমরা এখানে দেখে নিলাম। যাই হোক, এখানে যে ভার্বগুলো দেওয়া আছে এরা দেখা যায় যে কোনো সময় বাক্যে এরা একা বসে না, এদের পরে সবসময় একটা ভার্বের বেস ফর্ম বসে। তাহলে দেখে নিই কি রকমের। যেমন যদি লেখা থাকে I shall go, I shall go to school suppose। অথবা যদি লেখা থাকে যেমন he should go there। অথবা যদি লেখা থাকে he will do it। অথবা লেখা থাকতে পারে যেমন she can dance। তাহলে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা মোডাল অক্সিলিয়ারির পরে অবশ্যই একটা ভার্ব আসে, আর সেটা হয় ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম যে আমাদের অক্সিলিয়ারি যে ভার্বগুলো আছে, অক্সিলিয়ারি ভার্ব টোটাল 26টা, আমরা ব্যবহারের দিক দিয়ে এটাকে 3টা ভাগে ভাগ করছি। বিভিন্ন বইতে বিভিন্নভাবে এটাকে ক্লাসিফিকেশন করছি, কিন্তু ব্যবহারের দিক দিয়ে যদি এটাকে আমরা ক্লাসিফিকেশন করি তাহলে এই 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। সেটা হচ্ছে বি ভার্ব,
হ্যাভ ভার্ব এবং মোডাল অক্সিলিয়ারি ভার্ব। তাহলে বি ভার্বের ব্যবহার 3 জায়গায়। বি ভার্ব যদি মূল ভার্ব হিসেবে বসে তখন তারা পরিচয় প্রদান করে, আর হ্যাভ ভার্ব যদি মূল ভার্ব হিসেবে বসে তখন তারা মালিকানা প্রকাশ করে। যেমন যে কোনো প্যারাগ্রাফ বা কম্পোজিশন যদি আমরা লিখতে যাই, যে টপিকসটার উপরে আমরা সেটা লিখবো, প্রথমেই তাদের আসবে পরিচয়। তা পরিচয় অর্থে আমরা সবসময় বি ভার্ব ব্যবহার করবো, অথবা যে টপিকসটা আছে ওই টপিকসটার কি কি গুণাবলী আছে বা নেই সে অর্থে আমরা অবশ্যই হ্যাভ ভার্ব ব্যবহার করবো। তো এবারে আমরা প্রিন্সিপাল ভার্ব কীভাবে চিনব সেটা একটু দেখে নিই। প্রিন্সিপাল ভার্বকে আমরা 3 ভাবে চিনতে পারি: অর্থে, আকৃতি এবং অবস্থান। এই 3টের মাধ্যমে। অর্থে যদি আমরা সাবজেক্টকে প্রশ্ন করি কি করে, কি হয় অথবা কি করা হয়, এই 3টা দ্বারা যদি আমরা সাবজেক্টকে প্রশ্ন করি তাহলে উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে ভার্ব, আর এই ভার্বগুলো সাধারণত হয় প্রিন্সিপাল ভার্ব। এবারে দ্বিতীয় নম্বর যে উপায় সেটা হচ্ছে আকৃতি। আকৃতির মাধ্যমে কীভাবে আমরা প্রিন্সিপাল ভার্বকে আইডেন্টিফাই করব। যদি কোনো শব্দের শেষে আইএসই, আইজেডই, এটিই, এফওয়াই, ইডি অথবা ইএন এইগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে বুঝতে হবে ওই শব্দটা হচ্ছে একটা ভার্ব। এছাড়াও দেখা যায় অনেক সময় ভার্বের সাথে এস অথবা ইএসও থাকতে পারে, তবে সেক্ষেত্রে এস বা ইএস যোগে ওই শব্দটা সাধারণত ভার্ব হয়। তৃতীয় নম্বর যে উপায় সেটা হচ্ছে অবস্থান। অবস্থানের মাধ্যমে আমরা ভার্বকে আইডেন্টিফাই করতে পারি। ভার্ব সাধারণত বসে সাবজেক্টের পরে অথবা অবজেক্টের আগে, এই 2টা জায়গায় সাধারণত ভার্ব বসে। তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের ব্যবহার মোটামুটি দেখে নিলাম। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।